আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ। তোমরা দেখছো আমার ফেসবুক পেজ এসো শিখি সহজেই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে দেখতেছো আমার আলোচনার বিষয় বোর্ডে আমি অলরেডি লিখে রাখছি। আজকে আলোচনার বিষয় তোমাদের নবম দশম শ্রেণীর বাণিজ্য বিভাগের একখানে গুরুত্বপূর্ণ বই, যেটা হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। তার ব্যাংকিং পার্ট না, এটা হচ্ছে ফিনান্স পার্টের অর্থের সময় মূল্য অধ্যায় নেওয়া। অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝি সেটা বুঝি, আজকের অর্থ বা আজকের যে অর্থের যে মূল্য আগামী কিছুদিন পর সেই অর্থের মূল্য ভিন্নরূপ হবে। ঠিক আছে, ভিন্নরূপ যেতে হবে। আজকে যে জিনিসটার দাম যা 2-4-10 বছর পর সেই জিনিসটার দাম সেরকম থাকবে না, সেরকম তাতে কিছু পরিবর্তন হবে। অবশ্যই আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক সমীক্ষা তাতে আজকের থেকে আগামী দিন অবশ্যই বৃদ্ধি পায়। ঠিক আছে, অর্থনৈতিক সমীক্ষা যেরকম আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ভিতরে থাকছি, ঊর্ধ্বগতির কারণে আমাদের যে দৈনন্দিন জীবন চাহিদা আজকের থেকে আগামীতে আরও ব্যয়বহুল হবে। সেই ক্ষেত্রে আমি আজকে যে পরিকল্পনা গ্রহণ করব, যে টাকা আমি এখন ইনভেস্ট করব বা যেভাবে করব, ভবিষ্যতে আমি কত পাবো এবং ভবিষ্যতে কত টাকা পাইতে হলে বর্তমানে কত টাকা ইনভেস্ট করতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করার এই অধ্যায় অর্থের সময় মূল্য। তো আমরা এই অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করতে আমাদের কয়েকটা সূত্রে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। অর্থের আমরা কত ধরনের মূল্য থাকতে পারে, একটা হচ্ছে বর্তমান মূল্য, একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা প্রথমে লিখতে পারি বর্তমান মূল্য। বর্তমান মূল্য, বর্তমান আছে প্রেজেন্ট ভ্যালু, এইটার পি, এইটার ভি, তার মানে পিভি। বর্তমান মূল্য প্রকাশ করি আমরা পিভি। এখন আসি ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ ফিউচার মূল্য আছে VALUE ভ্যালু, এটার আছে এফ, এটার আছে ভি, তার মানে আমরা ভবিষ্যৎ মূল্য মনে করি আছে FV। এখন এইখানে আমাদের সব সূত্রের আছে বিভিন্ন ধরনের থাকে। এখন মসজিদে আজান দিচ্ছে, আমি আজানের পরে আবার ফিরে আসবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসরের আজানের বিরতির পর আমি আবারও ফিরে আসছি মূল আলোচনায়। আলোচনাটা হচ্ছে অর্থের সময় মূল্যের যেসব আছে, বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য। এখন মূল্যায়ন হতে পারে তিন ভাবে। কিভাবে লিখতে পারে? সরল সুদ, বাৎসরিক চক্রবৃদ্ধি সুদ, এবং বছরে একাধিক চক্রবৃদ্ধি সুদ। এখন আমরা সর্বপ্রথমে জানবো সরল সুদ কি, বাৎসরিক চক্রবৃদ্ধি সুদ কি, বছরে একাধিক চক্রবৃদ্ধি সুদ কি। সরল সুদ হচ্ছে আমি যে টাকাটা বিনিয়োগ করব, ওই টাকার নির্দিষ্ট মেয়াদান্তে যে সুদ হবে ওই সুদই পাবো, সুদের কোনো সুদ পাবো না। আমি কি বোঝাইতে পারছি? আমি আবার একটু ক্লিয়ার করি। সরল সুদ হচ্ছে আমার মূল টাকার যে সুদটা পাবো ওই সুদ নির্দিষ্ট মেয়াদ শেষে, যদি পরও আরও নির্দেশনা শেষে আবারও সেই মূল টাকারই সুদ পাবো, সুদের কখনোই সুদ পাবো না। এটা হচ্ছে সরল সুদ, আমি মানে বুঝাইতে পেরেছি। তারপর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, বছরে বাৎসরিক চক্রবৃদ্ধি মানে হচ্ছে একটা বছর শেষে ওই যে সুদ আসে, সুদ আর আসল মিলে যোগ করে পরবর্তী বছরে যে ইন্টারেস্টটা বা যে পার্সেন্টেজটা থাকে ওই পার্সেন্টেজে সুদ পায়, এটা হচ্ছে বাৎসরিক চক্রবৃদ্ধি সুদ। আর হচ্ছে একাধিক চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে নির্দিষ্ট মেয়াদ থাকে, মাসে মাসে চক্রবৃদ্ধি, যদি বলে মাসিক চক্রবৃদ্ধি, তার মানে 100 টাকা যদি বিনিয়োগ করা হয়, 100 টাকা 10% 10 টাকা, তার মানে এক মাস পরেই 110 টাকা হয়ে যাচ্ছে। 110 টাকার পরবর্তী মাসে আবার
সুদ নির্ধারণ করা হবে। পরবর্তী মাসে 110 টাকা যদি 10% সুদ করি তাহলে হইতেছে কত, 11 টাকা। তার মানে 110 আর 11 যোগ করলে 121 টাকা। এভাবে যদি নির্দিষ্ট মেয়াদান্তে 1 মাস 2 মাস 4 মাস 6 মাস পর পর যদি সুদ দেওয়া লাগে, সেটা হচ্ছে বছরে একাধিক চক্রবৃদ্ধির সুদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে হয় মোটামুটিভাবে বুঝতে পেরেছি সরল সুদ কি, চক্রবৃদ্ধি সুদ কি, এবং বাৎসরিক এবং বছরে একাধিক চক্রবৃদ্ধি সুদ কি। তো আমরা চলে যাব সূত্রে। আমরা সূত্রগুলো একটু দেখি। আমরা সর্বপ্রথম সরল সুদের সূত্র লিখব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে আলোচনা করব সরল সুদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, সূত্র এফ ভি সমান, এতে ফিউচার, বিতে ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য, পিভি প্লাস পিভি ইন্টু আই ইন্টু এম। ঠিক আছে, এখন যদি আমরা সরল সুদের বর্তমান মূল্য নির্ণয় করি, তাহলে সূত্র হবে আছে পিভি সমান এফভি ডিভাইডেড 1 প্লাস আই ইন্টু এম। এটা হচ্ছে সরল সুদের বর্তমান মূল্যের সূত্র। এখন আমরা একটু আলোচনা করি। বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য সবসময় বেশি হবে। আমরা যখন 3, 4, 5, 6, 7, 8 থেকে ঐকিক নিয়মের অঙ্কগুলো করছি, আমরা এভাবেই করছি। 100 টাকায় 1 বছরের সুদ, 1000 টাকায় 1 বছরের সুদ 100 টাকা, 1 টাকায় 1 বছরের সুদ 100/1000 টাকা। এখানে আমরা ভাগ করছি কি জন্য, কারণ 1 টাকা কম হবে। 1 টাকা কি, 1 টাকা 1 বছরের সুদ 1 টাকায় কম হবে, তাহলে কম হবে এই জন্য ভাগ করছি। যদি করতাম 5000 টাকা 1 বছরের সুদ, তাহলে গুণ করতাম। আমার এটুকু করার কি হচ্ছে, বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য সবসময় বেশি হবে। সেক্ষেত্রে বর্তমান মূল্য যদি থাকে, ভবিষ্যৎ মূল্য বের করতে পারলে অবশ্যই গুণের সূত্র, ঠিক আছে, গুণের সূত্র পিভি প্লাস পিভি ইন্টু আই ইন্টু এন। আমরা যদি তোমার মনে করো ভবিষ্যৎ মূল্য বের করতে চাই, আর যদি বর্তমান মূল্য বের করতে চাই, বর্তমান মূল্য যেহেতু কম মানে কি, ভাগের সূত্র আছে বর্তমান মূল্য। আশা করি সূত্র বোঝাতে পেরেছি। এখন যদি বলি বাৎসরিক চক্রবৃদ্ধি, এটা আর কি বাৎসরিক সূত্র, পিভি সমান এফভি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ঠিক আছে, যদি বর্তমান মূল্য নির্ণয় করি তাহলে এর সূত্র, আর যদি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি তাহলে লিখতে হবে পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমরা আগে আলোচনা করছি বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য অপেক্ষা বর্তমান মূল্য কম হইলে ভাগের সূত্র, বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য যেহেতু বেশি, সেহেতু বেশি হইলে গুণের সূত্র। ঠিক আছে, এখন আসে এটা বাৎসরিক চক্রবৃদ্ধি। এখন লাগি বছরে একাধিক চক্রবৃদ্ধি। যদি বছরে একাধিক চক্রবৃদ্ধি থাকে তাহলে লিখতে হবে পিভি সমান এফবি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এম, এন গুণ এম। এফবি যখন করব পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড এম, এন গুণ এম। এই দুইটা সূত্রের ভিতরে পার্থক্য আছে এম, এই দুইটা সূত্রের ভিতরে আছে পার্থক্য আছে এম। এটার সাথে ডিভাইডেড এম গুণ এম, ডিভাইডেড এম গুণ এম, সেম ডিভাইডেড এম গুণ এম, ডিভাইডেড এম গুণ এম। আশা করি আমি এই দুটো সূত্র মুখস্থ করা তোমাদের জন্য খুবই সুবিধা হবে। এখন এই ক্ষেত্রে আমি অনেকগুলা অক্ষরের আশ্রয় নিয়েছি, সেই অক্ষরগুলোর ফুল মিনিং কি এখন তোমাদের বোঝাবো। পিভি, প্রথমে বলেছি পিভি আছে প্রেজেন্ট ভ্যালু, মানে আছে
বর্তমান মূল্য এফডি আছে ফিউচার ভ্যালু FUTURE ভবিষ্যৎ মূল্য আয় আছে ইন্টারেস্ট, আমি বাংলায় লিখি সুদের হার, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বা বছর, কত বছর, এম হচ্ছে মুভিং অফ ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি। আশা করি বোঝাতে পেরেছি। আমি যতগুলা ওইখানে বা প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলা শর্ট ফর্ম লিখেছিলাম পিভি, এমভি, আই, এম, এন, এন, এম, এইগুলার আমি লিখছি। পিভি হচ্ছে বর্তমান মূল্য, এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য, আই হচ্ছে সুদের হার, এম হচ্ছে বছর, বছরের সংখ্যা আর কি, এম হচ্ছে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধির সংখ্যা। এখন এম এর ক্ষেত্রে একটা কথা আছে, আমি সূত্রগুলো মুছে দিচ্ছি ভালো করে তোমাদের দেখার জন্য একটু রাখলাম, তারপরে তোমরা আবার যদি না বুঝো বা টেনে টেনে ভিডিওটি আবার দেখবা। এইখানে এম এর একটা বিষয় আছে, এম হচ্ছে চক্রবৃদ্ধি। যদি বলে মাসিক, মাসিক মানে আছে প্রতি মাসে একবার, বছরে বছরে কত মাস, এম সমান 12। যদি বলে দ্বিমাসিক তাহলে এম সমান সমান 12 2 দ্বারা ভাগ করলে কত হয় 6। যদি বলে ত্রৈমাসিক 12 3 দ্বারা ভাগ, ত্রয়ে 3, দ্বিতে 2, 3 দ্বারা ভাগ, তার মানে 3 4 12। যদি বলে চৌমাসিক, চৌমাসিক মানে 4, 12 7 দ্বারা ভাগ, তার মানে 3। যদি বলে ষান্মাসিক, ষান্মাসিক মানে আছে 6, তাহলে এম সমান 2। যদি বলে অর্ধবার্ষিক, তার মানে এম সমান 2। এম সমান এই ষান্মাসিক আর অর্ধবার্ষিক এই কথা। আর যদি বলে বাৎসরিক চক্রবৃদ্ধি, এটা হচ্ছে তাহলে এম সমান সমান হচ্ছে 1। সেই ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধির সূত্র মানে বাৎসরিক চক্রবৃদ্ধির সূত্র ইউজ না করে মানে যে চক্রবৃদ্ধি মানে একাধিক চক্রবৃদ্ধির সূত্র ইউজ না করে বাৎসরিক চক্রবৃদ্ধির সূত্র ইউজ করলে আমরা পারবো। 1 দ্বারা গুণ করলেও তা হবে, 1 দ্বারা ভাগ করলেও তা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের অর্থের সময় মূল্যের যতগুলা সূত্র আছে, যতগুলা সূত্র একটা বাদে সবগুলো আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিওটি বড় হবে বলে আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। তবে তোমাদের জন্য বলে রাখছি, ফিনান্স যে 2026 সালে এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের জন্য A+ পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে A+ পাওয়া পসিবল। এই সিম্পল কিছু অঙ্ক করলে এবং কিছু বাংলা বা রিটেন সাইডে একটু গুরুত্ব দিলে A+ পাওয়া সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আজকের প্রথম ফিনান্স ক্লাসটা তোমাদের কেমন লাগলো, এই তোমাদের অনুভূতিটা আমার কমেন্ট বক্সে দেখতে চাই। আমার যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে ক্লাসটি শেয়ার করো। এই বলে আমি আজকের আমার এই সংক্ষিপ্ত ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবে, সবার সুস্থতা কামনা করছি এবং ঈদ পরবর্তী আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।